দেখতে হবে যে জামাত হলো একটি সুবিধাবাদী দল। তাদের যে অবস্থাতে আমরা দেখছি যে তারা সবসময় একটা সুবিধা নিয়ে তারা বেড়ে ওঠে। তো এই সুবিধাতে বেড়ে ওঠার সময় সে যেইখানে সুবিধা পাবে সেখান থেকে সে ওই রাস্তা ধরবে। এখন তাদের সাথে বিএনপির তো আতাত আছে, ছিল, এখনো আছে। তো তারা বিএনপিকে ছেড়ে চলে যাবে কি যাবে না সেটি কিন্তু একটা আন্তর্জাতিক একটা চাপও আছে বিএনপির উপরে। যে জামাতের যেমন যুদ্ধ অপরাধের অভিযোগ আছে, জামাতের কিন্তু ঠিক জামাতের বিরুদ্ধে জঙ্গিবাদেরও অভিযোগ আছে, জঙ্গিবাদ সংগঠন পৃষ্ঠপোষকতা করার, ঘৃণা ছড়ানো, জঙ্গিবাদী বলি, ধর্ম নিয়ে অপব্যাখ্যা বলি, ব্যবসা বলি, আবার মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী দল বলি, রাজাকারদের দল বলি। তারপরে আবার সেই দল এখন এসে রাজনীতিতে সভা সমাবেশ করার জন্য আবার সুযোগ পাবে। এটি একটু মানে কেমন হয়ে যায়? আমি তো সেই কথাই বলতে যাচ্ছিলাম যে হচ্ছে যে আপনার সভা সমাবেশ করার, শান্তিপূর্ণ সভা সমাবেশ কথাটা আগে বলতে হবে। শান্তিপূর্ণ সভা সমাবেশ করার যে রাইট, অধিকার, এটা কনস্টিটিউশনাল একটা রাইট টু এনি পার্টি। এখন যদি আপনি জামাতকে যদি বিচার করে যুদ্ধ অপরাধী বানিয়ে এটাকে ব্যান করে দেন তাহলে সে করতে পারবে না লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এখন তো সে কনস্টিটিউশনাল রাইটটাকে সে এনজয় করছে, তার সে ওই সুযোগটা ব্যবহার করছে। এখন যদি সে এখানে তার সমাবেশে যদি সে সহিংসতা করে বা সহিংসতার উস্কানি দেয় অথবা ঘৃণা ছড়ায় তাহলে তাকে আপনি বন্ধ করতে পারেন। বাংলাদেশ ইজ ফিলোসফিক্যালি ডিভাইডেড, দর্শনগতভাবে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার দর্শনের পক্ষে কিছু রাজনৈতিক দল, যেটা লিড করে আওয়ামী লীগ, অপর পক্ষে যেটা মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী সেটা লিড করে, সে মূলত তাদের ফিলোসফি হচ্ছে টু নেশনস থিওরি 1947। তো সেখানে যারা ওই নীতিতে বিশ্বাস করে তাদের মধ্যে একটা ন্যাচারাল অ্যালি বলি, মানে এটা স্বাভাবিকভাবে তারা বন্ধু, সেক্ষেত্রে সে সখ্যতা তৈরি হয়। সেক্ষেত্রে জামাত বিএনপির সখ্যতা ওই জায়গাতেই আসলে গাথা। এখন যেটি হচ্ছে জামাত নির্বাচনে যদি সে নিজে না করতে পারলেও কিন্তু তার নির্বাচনের তার উপস্থিতি আমরা দেখছি। নির্বাচন ওই যে তফসিল থেকে শুরু করে আপনার ভোটার লিস্ট থেকে শুরু করে বলতে হয় যে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো এবং তারপরে শুধু ফলাফল প্রকাশ হলেই নির্বাচন শেষ হয়ে গেল না। তারপরে ক্ষুব্ধ প্রার্থীদের একটা অভিযোগ করার জন্য আদালতে যাবার সুযোগ আছে। এখন আপনি যদি ক্ষুব্ধ হন, যদি দিনের ভোট রাত্রে হয়ে থাকে, তাহলে আপনি আদালতে কেন গেলেন না? এই আদালতে না যাওয়াটা কিন্তু ইজ এ উইকনেস। এখন যিনি হারবেন উনি তো একটা কথা বলবেনই যে আমি এই কারণে হেরেছি, উনি তো এইভাবে বলবেন না, উনি বলবেন আমাকে হারানো হয়েছে। তারপরে যদি আমরা অতীতের ভোটগুলো দেখি, যেখানে জাপান নির্বাচন করতে পেরেছিল, সেখানে দেখবেন যে তাদের যে মোট সংখ্যা হচ্ছে অত্যন্ত অপ্রতুল। তো সেক্ষেত্রে বলাই যায় যে বাংলাদেশের মানুষ, আবার একটা কথা আছে যেটা আমি আগে বলছিলাম, জামাতের 9, ওই যে জেএমবির 9 শূরা সদস্য জামাত থেকে গিয়েছে। তো এটা হচ্ছে জামাত থেকে যে অন্য জায়গায় তারা যে জঙ্গি সংগঠন তৈরি করলো, এটিকে বাধ্যতা ধরে নেওয়া হয় যে এটা জামাত তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তৈরি করলো। তাহলে সেই অভিযোগ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আপনি কিন্তু দেশ চালাতে হলে রাজনৈতিক দলের মূল জায়গা হলো যে দেশের সংবিধানের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, দেশের স্বার্থের প্রতি আপনার অনুরক্ততা থাকতে হবে। আচ্ছা, এই যে শূরা সদস্যের কথা বলছেন, জঙ্গিবাদের এই জায়গাটির কথা বলছেন, আমার কথা না, এটা হচ্ছে প্রকাশিত সত্যের কথা বলছিলেন। এই প্রকাশিত সত্য একটি বিষয়ের পরেও তাদেরকে সাংবিধানিক যে অধিকার আপনি বলছেন, সাংবিধানিক অধিকারকে ব্যবহার করার যে চেষ্টা, সেই ব্যবহারটি করতে দেওয়ার মানে সুযোগ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা? আমি একটু অতীতে যেতে যাচ্ছি, ওই যেটা উনি কিছু বলেছেন যে জামাত বাংলাদেশে বঙ্গবন্ধু কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন। তো 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নেই। তো এরপরে জামাতকে ওই যে কি বলবো গোলাম আজমকে দেশে নিয়ে এসে জামাতকে রিফর্ম করে যারা হচ্ছে অ্যান্টি লিবারেশন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সেটিকে একটি নতুন জাগরণ দেওয়া হলো, দিয়ে একটা পজিশন তৈরি করা হলো। তা এখনো যদি আপনি বলেন যে জামাতকে আপনি জোর করে, তখন তো জামাতকে আপনি যারা সমর্থন করে জামাতকে একটা রাজনৈতিক স্পেস দিয়েছে, সেই স্পেসে আজকে জামাতের সংগঠনের এই অবস্থা দাঁড়িয়েছে। তো এখন যদি আপনি বলেন যে ওই আপনি জোর করে তাকে সমাবেশ করতে দেবেন না, তখন আবার বিদেশে ওই জিনিস উঠবে, তারাই উঠাবে
যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা হচ্ছে না, সভা সমিতি করার স্বাধীনতা নেই, এই মত প্রকাশের স্বাধীনতা নেই। মাঝখানের এতগুলো দিনে এই প্রশ্ন কি ওঠেনি? উঠেছে তো। উঠেছে, ওটা তো চলমান থাকতে আমরা দেখেছি যে জামাতকে যুদ্ধ অপরাধী দল হিসেবে আমরা বিচার করতে পারিনি, এখনো বাংলাদেশ পারেনি। কেন পারেনি এটি হচ্ছে জি। আমাদের বিচারপতি বিচারপতি সাহেব ভালো বলতে নিশ্চয়ই পারবেন বলবেন আমার কিছু চেয়ে, বিষয়, জি। কিন্তু আমরা পারিনি। তবে অবশ্যই যদি আপনি নৈতিক জায়গা থেকে যদি প্রশ্ন করেন, তাহলে জামাত যুদ্ধ অপরাধ করেছে কি করে নাই সেটা জাতি জানতে চায়, তার বিচার হওয়া উচিত। তো এখন সেখান থেকে সরিয়ে আপনি কিন্তু জামাতের যে নিজস্ব কৌশল, আমি যে আগেই বলেছি, তার কৌশল হলো সুবিধা নেওয়া। সে যেখানেই পাবে, যে একটা রাজনৈতিক অচল অবস্থা বা যে কোনো কমপ্লিকেশনের ভিতরে সে একটা সুযোগ নেবে, জি। সেই সুযোগে সে বাড়ছে। আবার জামাতের হঠাৎ করে আবার জাগরণের পিছনে এখানে কিংবা একটা আছে সভা সমাবেশ যে করার সুযোগের পিছনে ওটা রাজনৈতিক সুযোগের কারণ। ক্ষেত্রে আমি বলেছি যে রাজনীতিতে একটা কৌশল বলে একটা কথা আছে। তো এই কৌশল তৈরির ক্ষেত্রে কেউ কেউ যে অতীতেও আমরা দেখেছি জামাতকে ব্যবহার করেছে, তো সহিংসতার ক্ষেত্রে জামাতকে ব্যবহার করেছে। আগামীতে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জামাতকে তো ব্যবহার করবেই। আপনি যদি প্লেয়ার হন, তা আপনি তো সবসময় বেস্ট স্ট্র্যাটেজিটা করবেন আপনার হাতে যা আছে। তো বাংলাদেশ এখন যে সংকটের কাছে মধ্যে বাংলাদেশ বিরাজ করছে, যেটা বিভিন্ন অভিযোগ আমরা দেখছি, সত্য মিথ্যা এটা তো আমরা যাচাই করতে যাচ্ছি না এখন। তো এই অভিযোগগুলো বাংলাদেশকে আসলে এই যে সব জায়গায় মিথ্যা কথা প্রপাগান্ডা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে এটা বিশ্বাস করেন। তো এখানে কিন্তু রশিদ আমাদের ব্যর্থতা রয়েছে, আমরা এটা আমি খণ্ডন সেটাই করতে বলছি। পারিনি, তাই না? যে আমাদের ব্যর্থতা হলো যে আমরা এই প্রপাগান্ডাগুলোকে আমরা খণ্ডন করতে ডিফেন্ড পারিনি। করতে পারি নাই, রিফিউট করতে পারি নাই, যার ফলে এটা একটা রিফিউট করা হয়নি বলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে রিফিউট করা হয়নি নীতিগত, মানে একটা দুর্বলতার কারণে, নাকি আমি গুরুত্ব দিইনি? আমরা পারিনি, আমরা আমরা ব্যর্থ কেন হয়েছি। পারিনি আমি সেখানে যেতে যাচ্ছি না, মেধারও প্রশ্ন আছে, ঠিক আছে না? তো এখন হচ্ছে যে সেই জায়গাতে কি হয়েছে, আজকে যেমন ধরেন ওই যে আমেরিকার আমার মনে হয় রশিদ ভাই, এখানে আমি আমাদের শেষ করবো একটু, আন্তর্জাতিক জি। আমাদের আন্তর্জাতিক ভাবে এটা করা প্রয়োজন ছিল, যেটা আমরা করতে পারি। জি, বিচারপতি বিদেশে- বিচারপতি বাইরে- শামসুদ্দিন বাইরে চৌধুরী কিন্তু মানিক, বেশি আমি শেষ করবো আপনাকে।